দেখতে দেখতে টি-20 বিশ্বকাপটা শেষ হয়ে গেল। অনেক ঘটনাবহুল একটা বিশ্বকাপ ছিল। ভারত এত বছর পর, সেই 2013-র পরে কোনো আইসিসি ইভেন্টের চ্যাম্পিয়ন হলো। সাউথ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনাল খেললো। অস্ট্রেলিয়া সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারলো না, তাদের জায়গায় করে নিল আফগানিস্তান। নিউজিল্যান্ড শ্রীলঙ্কার মতো টিম সুপার 8-এ কোয়ালিফাই করতে পারলো না। সবকিছু মিলিয়ে খুবই ইন্টারেস্টিং একটা ওয়ার্ল্ড কাপ, এটা তো বলতেই হবে। তো ওয়ার্ল্ড কাপ যেহেতু শেষ হয়ে গেল, ভাবলাম আমার দৃষ্টিতে ভালো পারফর্ম যারা করেছেন তাদেরকে নিয়ে একটা একাদশ বানাই, সেটা নিয়ে আজকের আলোচনা। আমার দলে ওপেন করবেন, সেই সাথে ক্যাপ্টেন্সি তার হাতে আমি সঁপে দিব, সেটা হচ্ছে রোহিত শর্মা। পুরো বিশ্বকাপ জুড়ে তিনি যেভাবে খেলেছেন, শুরুতেই প্রতিপক্ষকে অ্যাটাক করেছেন এবং তার ওই ইন্টেন্ট, একটা পজিটিভ ইন্টেন্ট কিন্তু পুরো দলের মধ্যে একটা মেসেজ, একটা স্বস্তির সুবাতাস বইয়ে দিয়েছিল। তো রোহিত শর্মাকে আমি ওপেনার হিসেবে রাখবো এবং তার পার্টনার হিসেবে আমি রাখবো রহমানুল্লাহ গুরবাজকে। রহমানুল্লাহ গুরবাজ ব্যাটিং এর কথা যদি বলি, তিনিও যদি রোহিত শর্মার মতো শুরুতে ক্লিক করে যান তাহলে তো প্রতিপক্ষের জন্য খবরই আছে। আর যদি ক্লিক নাও করেন সেক্ষেত্রে রোহিত শর্মার ক্ষেত্রে যে কথাটা বললাম যে অপপ্রান্ত থেকে উইকেট পড়লেও রোহিত শর্মাকে আমি অ্যাটাকিং মোডেই খেলাবো। রহমানুল্লাহ গুরবাজকে আমি বলবো যে একটু খলুসের ভিতর ঢুকে যাও, এবং তিনি সেটা যে করতে পারেন সেটা এই বিশ্বকাপে তিনি করে দেখিয়েছেন। নাম্বার 3-এ আমি খেলাবো জস বাটলারকে। যদিও তিনি ইংল্যান্ডের হয়ে ওপেন করেছেন এবারে বিশ্বকাপে, কিন্তু আমি ওই নাম্বার 3-এ পুরো ওয়ার্ল্ড কাপে ওইরকম ইম্প্যাক্টফুল কোনো পারফর্মার আমার চোখে অন্তত ধরা পড়েনি। সুতরাং জস বাটলারকে আমি রাখছি নাম্বার 3-এ। তিনি ওপেনিংয়ে ভালো করেছেন, কিন্তু তাকে নাম্বার 3-এ রাখার পেছনে ইম্পর্টেন্সটা হচ্ছে ওপেনিংয়ে একটা ব্যাটার খুব জলদি আউট হয়ে যেতেই পারেন, সেখানে নাম্বার 3-তে এমন একজন ব্যাটার রাখছে যিনি ওপেনিং বা নতুন বলে খেলে অভ্যস্ত, প্লাস তিনি স্পিনটা খুব ভালো খেলেন, ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেন, চেজিংয়ে অত্যন্ত ভালো ব্যাটিং করেন। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে জস বাটলার আমার টিমে নাম্বার 3-তে খেলবেন এবং জস বাটলার আমার টিমের উইকেট কিপার হিসেবেও খেলবেন। 4-এ আমি সূর্যকুমার যাদবকে রাখছি। সূর্যকুমার যাদব পুরো টুর্নামেন্টে ছোট ছোট বেশ কিছু কার্যকরী ইনিংস খেলেছেন এবং তার রোলটাও আমি রোহিত শর্মার মতোই রাখবো, যে সিচুয়েশন যাই হোক তুমি মারো। তাকে এই কথা কেন বলছি, মডার্ন ডে 360 বলা হয়ে থাকে তাকে এবি ডিভিলিয়ার্স এর পরে। সুতরাং তার ওই আনঅর্থোডক্স ব্যাটিং অ্যাপ্রোচ সেটা কিন্তু প্রতিপক্ষের উপর একটা চাপ সৃষ্টি করবে। ইউএস এর সাথে যে 50টা সেখানে তিনি ধরেও খেলেছেন, সেটা দেখিয়েছেন একটা ডিফিকাল্ট পিচে, কিন্তু আমি চাই না আমার টিমে তিনি ধরে খেলুক। আফগানিস্তানের সাথে তিনি একটা 50 করেছেন, সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে খুব একটা কার্যকরী ইনিংস খেলেছেন, সুপার 8 অস্ট্রেলিয়ার সাথে একটা কার্যকরী ইনিংস খেলেছেন। সুতরাং 4 নম্বরে সূর্যকুমার যাদব আমার টিমে খেলবেন। 5-এ আমি রাখবো হেনরি ক্লাসেনকে, আরেকজন উইকেট কিপার ব্যাটার যিনি আউটফিল্ডেও দুর্দান্ত ফিল্ডিং করে থাকেন। হেনরি ক্লাসেন স্পিনটা দুর্দান্ত খেলেন, একেবারে গেম চেঞ্জিং অ্যাবিলিটি রয়েছে। ফাইনালে অক্ষর প্যাটেলকে তিনি যেটা করেছেন সেটা আমরা দেখেছি, যদিও সাউথ আফ্রিকা ম্যাচটা জিততে পারেনি, কিন্তু হেনরি ক্লাসেনের সেই অ্যাবিলিটিটা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম যদি শুরুতে ধস পড়েও যায় তবুও কিন্তু হেনরি ক্লাসেন ধরে খেলতে পারেন, যেটা তিনি বাংলাদেশের সাথে করে দেখিয়েছেন, যেটা তিনি শ্রীলঙ্কার সাথে করিয়ে দেখিয়েছেন। সুতরাং হেনরি ক্লাসেন উইল বি মাই নাম্বার 5। নাম্বার 6-এ কে খেলবেন? আপনি যদি দেখেন প্রথম 5-এ সবাই ডানহাতি ব্যাটার, সুতরাং প্রথম যে অপশন আমার মাথায় এসেছিল যে নাম্বার 6-এ কোনো বাঁহাতি ব্যাটারকে খুঁজে পাই কিনা, কিন্তু সেটা পেলাম না। নিকোলাস পুরানের কথা মাথায় এসেছে, কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপের কথা যদি আমরা চিন্তা করি, ওই আফগানিস্তানের সাথে একটা ম্যাচে তিনি 98 রান করেছেন, যে ম্যাচে জিতা হারার সাথে ওয়েস্ট ইন্ডিজের পজিশনের কোনো চেঞ্জ হইতো না ওয়ার্ল্ড কাপে। এটা ছাড়া নিকোলাস পুরানকে আমি অন্তত খুব বেশি মার্কস দিতে চাই না, সুতরাং পুরান বাদ হয়ে গেল। আনফরচুনেটলি কোনো লেফট হ্যান্ডার আমি রাখতে পারছি না, তাহলে একটা অলরাউন্ডার খুঁজি। দুটো নাম মাথায় এসেছে। প্রথম নামটা হচ্ছে অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস। মূলত ব্যাটিং অলরাউন্ডারে আমি খুঁজছি, সুতরাং বোলিং এর টুকটাক সাপোর্ট দিয়েছেন স্টোইনিস এই ওয়ার্ল্ড কাপে, সেটাকে আমি একটু সাইডে রাখছি। ব্যাটিং এর কথা যদি চিন্তা করি, ওমানের সাথে ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছেন তিনি, স্কটল্যান্ডের সাথে ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। দুটো ম্যাচেই অস্ট্রেলিয়ার অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু সেখান থেকে তিনি ম্যাচটা বের করে এনেছেন। কিন্তু আমি যদি হার্দিক পান্ডিয়ার সাথে কম্পেয়ার করি, হার্দিক পান্ডিয়া ভালো ইনিংসগুলো খেলেছেন কাদের সাথে? আফগানিস্তানের সাথে, অস্ট্রেলিয়ার সাথে, সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে, বাংলাদেশের সাথেও একটা ভালো 50 রয়েছে। প্রতিপক্ষের বোলিং অ্যাটাক, টুর্নামেন্টের কোন স্টেজে রান পাচ্ছেন, এই সব কিছু বিবেচনায় হার্দিক পান্ডিয়া একটু এজ পাবেন এক্সট্রা। আর বোলিং এর কথাও যদি চিন্তা করি, হার্দিক পান্ডিয়া ইজ এ বেটার বোলার দেন মার্কাস স্টোইনিস। সুতরাং মার্কাস স্টোইনিসের দিকে আমার একটু ঝোঁক বেশি থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টের ইম্প্যাক্ট, টুর্নামেন্টের পারফরমেন্স বিবেচনায় আমার কাছে মনে হয় নাম্বার 6-এ আমি শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়াকে রাখছি আমার দলে। নাম্বার 7-এ অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল দুর্দান্ত বোলিং করে থাকেন, ফাইনালে যদিও ভালো করেননি তিনি, কিন্তু তার বাঁহাতি স্পিনটা খুব ভালো কাজে দেয় যে কোনো কন্ডিশনে। তার চাইতে বড় কথা, হি ইজ মোর দ্যান হ্যান্ডি উইথ দ্য ব্যাট। প্লাস একজন বাঁহাতি ব্যাটার খুঁজছিলাম, আমার উপরে যে 6 জনের কথা বললাম সবাই ডান হাতে ব্যাট করে থাকেন, সুতরাং একজন বাঁহাতি ব্যাটারও পেয়ে গেলাম। এবং আরো মজার ব্যাপার হচ্ছে অক্ষর প্যাটেলের ব্যাটিং অ্যাবিলিটিটা এতটাই ভালো,
তাকে আমি পুরো ব্যাটিং লাইন আপে ফ্লোটার হিসেবে খেলাতে পারবো। প্রয়োজন হলে অক্ষর প্যাটেলকে কিন্তু আগে নামিয়ে ফেলা যায় এবং অক্ষর প্যাটেল ব্যাট হাতেও কি চমৎকার করতে পারেন, ফাইনালেও আমরা দেখেছি। এছাড়াও কিন্তু ওয়ার্ল্ড কাপে যখনই তিনি সুযোগ পেয়েছেন ব্যাট হাতে তিনি কিন্তু অবদান রাখার চেষ্টা করেছেন। সুতরাং নাম্বার 7-এ আমি স্পিন অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেলকে রাখছি। 8, 9, 10, 11 মোটামুটি সহজ ছিল। 8-এ যদিও বাংলাদেশের রিশাদের প্রতি আমার একটু ঝোঁক ছিল, কিন্তু আমি রিশাদ না রশিদ খানকে রাখছি। মূলত বাংলাদেশের সাথে ম্যাচটা আমার মাথায় হিট করছে। রশিদ খান যা করেছেন, আফগানিস্তানকে জিততেই হতো ওই ম্যাচটা সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য। ব্যাটিং এ আফগানিস্তানের অবস্থা খুব বাজে ছিল। রশিদ খান শেষ দিকে এসে 3টা ছক্কা মেরে 10 বলে 19 রান করে অপরাজিত ছিলেন এবং খুব ইম্পর্টেন্ট 19টা রান ছিল, যেখানে দলের রান হচ্ছে মাত্র 115। বল হাতেও বাংলাদেশ, হ্যাঁ ঠিক আছে সেটা আলাদা কথা, সেমিফাইনালের জন্য ওভাবে ট্রাই করেনি, কিন্তু শুরুর দিকে লিটন তো একটু চেষ্টা করেছেন। সুতরাং রশিদ খান ওই সময় এসে কিন্তু চেষ্টাটা বন্ধ করে দিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি ব্যাক টু ব্যাক কিছু উইকেট তুলে নিয়ে সর্বমোট 4টা উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের সাথে। 4টা উইকেট তুলে নিয়ে তিনি কিন্তু বাংলাদেশের কোমর ভেঙে দিয়েছেন এবং বাংলাদেশকে ম্যাচটা হারিয়ে দিয়েছেন। রাশিদ খান আসবেন আমার দলে 8 নম্বরে। 3 পেসার, আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে বোলাররা খুব ভালো করেছেন, এরপরেও 3 পেসার বেছে নিতে আমার অন্তত খুব একটা বেগ পেতে হয়নি। আমি নিচ্ছি ফাজল হক ফারুকীকে, আমি নিচ্ছি জাসপ্রীত বুমরাকে এবং আমি নিচ্ছি এনরিক নরকে। 12th ম্যান আমি রাখবো। 12th ম্যানের কাজটাও মূলত ফিল্ডিং আর পানি টানাটানি। সুতরাং ফিল্ডিং এর কথা যদি বলতে হয়, আর বাংলাদেশি হিসেবে একটুখানি ঝোঁক তো রয়েছিল রিশাদের দিকে, সুতরাং রিশাদকে আমি রাখছি 12th ম্যান হিসেবে। কারণ ফিল্ডিং এর কথা বলছিলাম, রিশাদ ইজ আ ফ্যান্টাস্টিক ফিল্ডার। এবারের ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি ব্যাকওয়ার্ড পয়েন্টে তিনি দুর্দান্ত কিছু ক্যাচ নিয়েছেন, ব্যাকওয়ার্ড পয়েন্টে তিনি বেশ কিছু রান বাঁচিয়েছেন। সো রিশাদ হোসেন উইল বি মাই 12th ম্যান। সুতরাং এটাই ছিল আমার বেস্ট টিম, 12th ম্যান সহ। বেস্ট 11 না বলে বেস্ট 12 বলতে পারি। আপনার মতামত জানাতে পারেন যে কাকে আপনি আমার দলে থেকে রিপ্লেস করবেন, কাকে দিয়ে রিপ্লেস করবেন এবং কেন রিপ্লেস করবেন, সেই কথাগুলো কিন্তু জানাতে পারেন কমেন্ট বক্সে।